আচ্ছা, আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 4টা দেখব। গতদিন আমরা মোটামুটি প্রকারভেদ তো আগেই দেখে আসছিলাম, প্রকারভেদের পরে যোগ বিয়োগ গুণও মোটামুটি শিখে আসছিলাম। তো আজকের লেকচারে আমরা মোটামুটি ম্যাট্রিক্সের অন্তত যত কিছু আছে এই টার্মগুলো আর কি শেষ করে দেবো আর কি। ঠিক আছে, তো ফার্স্ট একটু বলি যে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এখনো পড়ি নাই। আমরা যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়ে আসছিলাম, ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু কিছু ধর্ম আছে আর কি। ধর্ম বলতে তোমার ওইগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবা যে কিরকম হয়। তো আমি কয়েকটা জিনিস বলে রাখি, এগুলো এমসিকিউতে দেয় আর কি। ঠিক আছে, তো দেখো এখানে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম। ঠিক আছে, তো প্রথম ধর্মটা হচ্ছে এরকম, দেখো যে যদি দুইটা ম্যাট্রিক্স থাকে, মনে করো এ প্লাস বি, দুইটা ম্যাট্রিক্স আছে যোগ আকারে। এখন আমি করতে যাচ্ছি যে এই যোগফলের আমি ট্রান্সপোজ করব। ঠিক আছে, অর্থাৎ আগে তুমি এ আর বি যোগ করো, দেন তার উপর কি করবা, ট্রান্সপোজ করবা। তাহলে এইটা করলে যা আসবে মান, তুমি যদি আলাদা আলাদা ট্রান্সপোজ করে যোগ করো, মানটা কি একই আসবে। ক্লিয়ার? অর্থাৎ যোগের ক্ষেত্রে ট্রান্সপোজ করলে তোমার আলাদা আলাদা ট্রান্সপোজ হয়ে যাচ্ছে। সেম কাহিনী তোমার বিয়োগের ক্ষেত্রেও, অর্থাৎ এ মাইনাস বি ট্রান্সপোজ যদি করি, তাহলে তোমার কি এ এর ট্রান্সপোজ মাইনাস বি এর ট্রান্সপোজ একই মান। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার এমসিকিউতে দেয়, ওই কারণে আমি একটু বলে রাখতেছি। আবার তাহলে কি যোগ বিয়োগের হলো তাই বলে কি গুণের ক্ষেত্রেও হবে? তো এটা একটু দেখো যে এ বি গুণ আকারে আছে, এর যদি আমি ট্রান্সপোজ করি তো এটা একটু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হয়, এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। যে আগে আসবে তোমার বি ট্রান্সপোজ ইনটু আসবে হচ্ছে এ ট্রান্সপোজ। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ পরীক্ষাতে দেয়। তো এটা হচ্ছে তুমি ভালো করে মনে রাখবা যে এ বি ট্রান্সপোজ করলে তোমার আগে আসবে পরেরটা, অর্থাৎ বি এর ট্রান্সপোজ ইনটু আসবে এ ট্রান্সপোজ। এটা অ্যাকচুয়ালি গুণের ধর্মটা ঠিক রাখার জন্য, গুণফল যে হচ্ছে এটা ঠিক রাখার জন্য এটা হয় আর কি। ঠিক আছে, আবার আরেকটা জিনিস বলি যে ধরো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম, দিয়ে যে ম্যাট্রিক্সটা আসলো ওইটার আবার ট্রান্সপোজ করলাম, অর্থাৎ এ ট্রান্সপোজের উপর ট্রান্সপোজ, তাহলে ঘুরে ফিরে এটাই ফেরত আসে। ক্লিয়ার? তো এই মোটামুটি হচ্ছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্মগুলো আর কি। তো আমি তোমাকে এই 3 নাম্বারটা একটু বলে দিচ্ছি যে 3 নাম্বারটা আসলে এইটা কেন হচ্ছে, এটা একটু দেখো আর কি, এটা একটু প্রমাণ দেখবো। তো তাহলে 3-এ আমরা দেখতেছি হচ্ছে এ বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আসতে হবে তোমার, আগে আসবে বি ট্রান্সপোজ ইনটু হচ্ছে এ ট্রান্সপোজ। তো এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা দেখো। দেখো আমরা নর্মালি জানি যে গুণ হওয়ার জন্য, ধরো এ যদি আমি এখানে ধরে নিই একটা 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। ক্লিয়ার? আর বি মনে করো বলতেছি 3/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স। দেখো তাহলে আমি কি এ আর বি গুণ করতে পারবো, এটা আগে বলো। যে এ বি কি গুণ সম্ভব? তাহলে গুণ যদি সম্ভব হয়, তাহলে বলো দেখি যে আমরা জানতাম কি গুণ হতে গেলে আমার বলতেছিলাম যে এ ইন্টু বি, প্রথমে আছে এ, তাহলে এ এর কলাম সংখ্যা আর বি এর কি সারির সংখ্যা সমান হওয়া লাগবে। তাহলে এই দুটো সমান হলে গুণফল সম্ভব, এবং গুণফলের অর্ডার কত আসতেছিল 2/4। তাই না? এটা তো পড়ে আসছিলাম। তাহলে আমি করতে চাচ্ছি যে এ বি এর ট্রান্সপোজ, অর্থাৎ লেফট সাইডে থাকবে যে অতএব এ বি এর এটা ট্রান্সপোজ করতে চাচ্ছি। তাহলে ট্রান্সপোজ করতে গেলে কি করা লাগবে, এটাকে উল্টাই দিব। অর্থাৎ ট্রান্সপোজ করা মানে কি, সারিকে কলাম, কলামকে সারি। এখানে সারি ছিল 2, কলাম ছিল 4, তাহলে এবার আমি কলামকে সারিতে করে দিব, অর্থাৎ 4 বাই কত হয়ে যাবে 2। এটা তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম। তাহলে এখন বলো যে এটা আমি লেফট সাইডে পাইলাম 4/2, এখন তুমি এই দুইটা ট্রান্সপোজ আলাদা আলাদা করে করতে যাচ্ছ, তাহলে তুমি আলাদা আলাদা ট্রান্সপোজ করো। এ ট্রান্সপোজ করলে কত আসবে 3/2, আর বি এর ট্রান্সপোজ করলে কত আসবে 4/3। তাহলে এবার তোমাকে যদি বলা হয় যে বলো দেখি আমার এখানে এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ করব, তাহলে এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ করলে কি এটা গুণফল যাবে, এটা আগে বলো। যে আগে এ ট্রান্সপোজ করতে যাচ্ছি, তাহলে এ ট্রান্সপোজ করতে গেলে এইটার কলাম হচ্ছে 2, আর বি ট্রান্সপোজ করতে গেলে এটা সারি কত 4।
তাহলে কি এই দুটো সমান হলেই না গুণ যায়, তাহলে এটা কি গুণফল সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। তাহলে এটা যেহেতু সম্ভব হচ্ছে না, তাহলে এবার দেখবো যে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ সম্ভব কিনা। তাহলে ফার্স্টে তুমি কি লিখবা, যে এটা যেহেতু সম্ভব হলো না, তো আমি মনে করো আবার লিখতেছি যে বি ট্রান্সপোজ হচ্ছে 4/3 আর এ ট্রান্সপোজ হচ্ছে তোমার 3/2। তাহলে দেখো দেখি এবার বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, তাহলে আগে যদি আমি বি ট্রান্সপোজ করতে চাই, তারপরে যদি এ ট্রান্সপোজ লিখি, তাহলে দেখো এই যে 3 আর 3 ওটার কলাম আর এটার সাথে হচ্ছে সমান হয়ে গেছে। তাহলে এটা গুণফল সম্ভব এবং গুণফলের অর্ডার কত আসবে? 4/2। তাহলে দেখো দেখি যে আমি এখান থেকে পাইলাম এ বি পুরোটা ট্রান্সপোজ এটা হচ্ছে 4/2, আবার বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ এটা আসছে কত? 4/2। তাহলে তুমি এখান থেকে বলে দিতে পারবো অতএব এ বি এর ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। ক্লিয়ার? তাহলে কেন বি ট্রান্সপোজ আগে আসছিল এটা কি বুঝলা? অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে তুমি যেভাবে সিরিয়াল অর্ডার আছে যে এ প্লাস বি প্লাস সি বা যেভাবে থাকবে তুমি আলাদা আলাদা ট্রান্সপোজ করে যোগ করে দিলা, এটা তো কোনো সমস্যা নাই। বিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু গুণের ক্ষেত্রে গিয়ে হবে কি, যেটা শেষে থাকবে ওইটা ট্রান্সপোজ আগে হবে ইনটু তার আগে যেটা থাকবে আর কি। যদি তিনটা থাকে তাহলে আগে বি ট্রান্সপোজ, তারপরে এ ট্রান্সপোজ, তারপরে হয়তো বা সি ট্রান্সপোজ যেটা থাকবে আর কি। ঠিক আছে? তাহলে এটা মোটামুটি আর কি পড়ে নিবা। তো এই রিলেটেড যে এগুলো তোমার হচ্ছে এমসিকিউ তেও দেয়, প্লাস আবার তোমার তোমার ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং এ যখন যাবা আর কি পরীক্ষা দিতে, তো অ্যাডমিশনও তোমার কিছু টাইপের আর কি এমসিকিউ দেয়। তো আমি এখানে একটা আগে একটা এমসিকিউ দেখাই, তাহলে বুঝতে পারবা আর কি। তো এটা বুয়েটে আসছিল, তোমার বুয়েটে রিটেন আসছিল একটা সময়ে, তো ওটা আমি দেখাই। এটা আসছিল হচ্ছে বুয়েটে কোশ্চিনটা, যে এ হচ্ছে তোমার বলা আছে 2/3, বি মনে করো বলা আছে 3/2, আর সি মনে করো বলা আছে 2/7। ধরো এরকম করে হচ্ছে যে তিনটা ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে। তো বললো যে এত হলে তোমাকে বের করতে বলছে যে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর অর্ডার কত। তাহলে একটা হিসাব দেখো দেখি, যে এখানে আমার আমি যদি সলিউশনটা শুরু করি তাহলে কিরকম আসবে দেখো। এই তিনটার অর্ডার দেওয়া আছে, তোমাকে এই অংশটুকুর অর্ডার বের করা লাগবে। ক্লিয়ার? তাহলে আমাকে ফার্স্টে কি এ ট্রান্সপোজ করে তার সাথে যোগ করা লাগবে, যোগ করে দেন কি এর সাথে হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স গুণ করা লাগবে, দেন পুরোটার অর্ডার আমাকে চেক করা লাগবে। তাহলে দেখো এখানে এ কি দেওয়া আছে, এ হচ্ছে 2/3, তাহলে তোমাকে এ ট্রান্সপোজ করা লাগবে। তাহলে এ ট্রান্সপোজ করে নাও, তাহলে এ ট্রান্সপোজ করলে কি 3/2, কারণ অর্ডার চেঞ্জ হয়ে যাবে। আর এটার সাথে করতেছি হচ্ছে বি, বি হচ্ছে কি দেওয়া আছে, বি ও 3/2। তাহলে দেখো দেখি আমাকে এখানে এই দুটা যোগ আকারে আছে না, এ ট্রান্সপোজ প্লাস কত বি। তাহলে যোগ আকারে থাকলে আমরা কিন্তু অলরেডি গত ক্লাসে পড়ে আসছি যে যোগের ক্ষেত্রে তোমার কি অর্ডারের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এখানে যে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ আকারে থাকবে, তো এই দুটার তো একটা শর্ত, যোগ বিয়োগ হতে গেলে তাদের অর্ডার সেম হওয়া লাগবে, তাছাড়া যোগ বিয়োগ হবে না। তাহলে দেখতে পাচ্ছি এখানে অর্ডার সেম, তাহলে এটা যোগ বিয়োগ হবে, এবং যোগফল বা বিয়োগফল হওয়ার পরে যে ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি এর অর্ডার আসছে কত? 3/2। ক্লিয়ার? এবার এটার সাথে গুণ দিব কাকে? সি কে। তাহলে এটার অর্ডার কত? এটার অর্ডার হচ্ছে 2/7। তাহলে 2/7 এটা হচ্ছে সি এর অর্ডার। তাহলে তোমাকে দেখো এটা ইনটু হচ্ছে কত করতে হবে, তো এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু হচ্ছে সি ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে দেখো এটা কি গুণফল যাবে? গুণফল যাইতে গেলে কি আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের দেখবো হচ্ছে কি কলাম, আর পরবর্তী ম্যাট্রিক্সের দেখবো সারি। তাহলে এই দুইটা সমান আছে, তাহলে অবশ্যই গুণফল যাবে। এবং গুণফলের অর্ডার জানি যে প্রথমে প্রথম এবং শেষের শেষে, গত ক্লাসে পড়ে আসছি যে 3 বাই কত আসবে 7। তাহলে এইটার অ্যান্সার হবে অর্থাৎ অর্ডার হবে 3/7। ক্লিয়ার? তাহলে তুমি হচ্ছে যখন এই টাইপের অনেকগুলাই এমসিকিউ দিতে পারে আর কি, আমি আস্তে আস্তে দেখবো, চেক করব যে এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি এইগুলার অর্ডার কত, বা হচ্ছে যে এটাকে অনেকভাবে চেঞ্জ করে দিতে পারে, বিয়োগ বিয়োগ করতে পারে, দেন আবার এখানেও কিছু যোগ বিয়োগ আকারে থাকবে, দেন আবার গুণ দিবে, এরকম টাইপের বিভিন্ন রকম দিবে। তুমি মোটামুটি বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে তোমার, তাহলে আমার মনে হয় কোনো কোশ্চেনে ঝামেলা পড়বে না আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি আস্তে আস্তে আরো এমসিকিউ টাইপের কিছু দেখবো আর কি, তো আমি নেক্সট একটু আগে
আচ্ছা, আমি গত ক্লাসে বলে আসছিলাম যে তোমাদের ম্যাট্রিক্সের আমি কিছু বাস্তব উদাহরণ দিব। তো এই বাস্তব উদাহরণগুলো অ্যাকচুয়ালি কি, এটা বলে রাখি যে ম্যাট্রিক্সের আসলে ব্যবহার কোথায়, ম্যাট্রিক্স বা নির্ণয় যে পড়তেছি এগুলোর ব্যবহার কোথায় কোথায় তোমরা হচ্ছে এগুলো গিয়ে ইউজ করবা, নাকি হচ্ছে শুধু আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে কি যোগ বিয়োগ হিসাব করতেছি এখান পর্যন্ত শেষ, আসলে কিন্তু না, এখান পর্যন্ত শেষ না। আমি তাহলে এই কথাটা একটু বলেই নিই অ্যাকচুয়ালি যে হ্যাঁ, একজন আমাকে ইউটিউবে আর কি কমেন্টে একজন কোশ্চিন করেছিল যে ভাইয়া আহ, আসলে আমার ম্যাট্রিক্স নির্ণায়কের ব্যবহারটা কোথায়, আমরা কোথায় ইউজ করব, এটা যদি একটু বলতেন। ঠিক আছে, তো আমি তার কোশ্চিনের অ্যান্সারটা অ্যাকচুয়ালি দিচ্ছি যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যবহার। অ্যাকচুয়ালি আমরা যে পড়ালেখাগুলো করতেছি তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে আমরা এই ত্রিকোণমিতি পড়তেছি, এই তোমার ম্যাট্রিক্স নির্ণয় পড়তেছি, আমরা জ্যামিতি পড়তেছি, এইগুলা কি শুধু আমার এখান পর্যন্ত সীমাবদ্ধ, যে মানে শুধু আমার পড়া পর্যন্ত শেষ, নাকি কোথাও ইউজ আছে? আসলে সবগুলা যতগুলো আমরা পড়তেছি প্রত্যেকটা জিনিসের ইউজ আছে। ঠিক আছে, মানে কোনোটাই তোমার ফেলে দেওয়ার মতো না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই পর্যন্ত যেতে পারি না, বা হয়তো বা গিয়েও এত অ্যানালাইসিস করে পড়ি না বলে আমার মনে হয় কি যে আমরা মনে হয় সবকিছু হচ্ছে যে অতিরিক্ত পড়তেছি আর কি, এগুলো শুধু পড়া পর্যন্তই শেষ, মানে আমার রেজাল্ট পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু আসলে না, কথাটা হচ্ছে যে মানে যতগুলা তুমি পড়া পড়ে আসছো সবগুলারই ইউটিলাইজ আছে। ধরো এই যে আমি তোমাদের যে ফোনে যে ক্যামেরাটা আমার মনে করে এগুলো ভিডিও করতেছে, আমার কথাগুলো রেকর্ড করতেছে, তাহলে এটা কি অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে যে যে কোনো একটা ফাংশন বানায় রেখে দিয়েছে দিয়ে মনে করো শুধু রেকর্ড করবে? আসলে কি তাই? এর ভিতরে কত কারুকার্য হয় এগুলো তোমরা যদি অ্যানালাইসিস না করো তাহলে কিন্তু বুঝবা না। ঠিক আছে, এই যে ইমেজ নিয়ে কাজ, কথার কথা আমাকে দেখতে পাচ্ছ, আমি কোন শেপে দাঁড়ায় আছি, আমার মাথাটা কোনটা, আমার মুখ কোনটা, আমার হাত কোনটা, হাত মুভিং হচ্ছে কিনা, বা আমি লিখতেছি এই লেখাগুলার সাথে সাথে আমার হাত কিভাবে যাচ্ছে, এই যে প্রত্যেকটা জিনিস পিক্সেল বাই পিক্সেল। তোমরা পড়ো না যে এত মেগাপিক্সেল ক্যামেরা, এই যে পিক্সেলের কাহিনী, এই পিক্সেলই তোমার হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের একটা ব্যবহার। ক্লিয়ার? অর্থাৎ তোমরা যদি কেউ ইমেজ প্রসেসিং পড়তে চাও, যে আমি যদি বলি যে সাপোজ কয়েকটা আমি আইডিয়া দিচ্ছি তাহলে একটু ক্লিয়ার হবে আর কি। মানে এগুলো কম্পিউটার সায়েন্স যারা পড়বা ভবিষ্যতে তারা খুব ভালো মতো বুঝতে পারবে আর কি, যে মানে ম্যাট্রিক্স নির্ণায়কের কত রকমের ব্যবহার আছে। যে একটা জিনিস বলি যে গ্রাফিক্সের কিছু কিছু কাজ বলি, হ্যাঁ গ্রাফিক্স একটাও কিন্তু তোমরা ভালো মতো বুঝতে পারবা। যে এখন তোমরা অনেকে গেম খেলো আর কি, গেম খেলো কি পাবজি খেলো, কেউ ফ্রি ফায়ার খেলো, কেউ মনে করো যে মানে আরো টাইপের গেম আছে, প্লাস হচ্ছে ধরো আমরা অনেক মুভি দেখি বা কার্টুনের মুভি দেখি। ঠিক আছে, একদিন দেখলাম যে কি ইমোজির একটা মুভি আছে, দ্য ইমোজি মুভি। ঠিক আছে, তো এই যে জিনিসগুলা তাহলে কার্টুন বানাইলো কি করে? এই যে গ্রাফিক্সের কাজগুলা, একটা কার্টুন একটা মনে করো যে ইমোজি দৌড়ায় বেড়াচ্ছে, একটা ইমোজি আরেকজনকে ঘুষি মারতেছে, তাহলে এই যে কাজগুলা এই কাজগুলা কিভাবে হচ্ছে? এটা কি অটোমেটিক করে ফেললো? না, এইগুলোর পিছনেও তোমার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতেছে এগুলোও কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়কের কাজ আছে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট কয়েকটা আর কি জিনিস বলি তাহলে ক্লিয়ার হবে। যে ইমেজ প্রসেসিং, ঠিক আছে, এই জায়গাতে তোমার ইমেজ প্রসেসিং একটা তোমার হচ্ছে যে ম্যাট্রিক্স নির্ণায়কের ব্যবহার আছে। ক্লিয়ার? তারপরে তোমার যেটাকে বলতেছি কম্পিউটার গ্রাফিক্স, জাস্ট তোমরা এটা অ্যাকচুয়ালি বুঝে রাখো আর কি। এখন আমি এত কিছু বুঝালেও তোমরা বুঝতে পারবে না যে আসলে ভিতরের কাজগুলো কি হয়। ঠিক আছে, কম্পিউটার গ্রাফিক্স। তারপরে তোমার কোঅর্ডিনেট ব্যবস্থা আছে না, এই যে তোমার আমরা যে এই চতুর্ভাগের যে পড়াটা পড়ি, কোঅর্ডিনেট, যে ধরো এইটা তোমার হচ্ছে 0 0 মূল বিন্দু। ঠিক আছে, ধরো এটা তোমার যদি আমি 2D এর ক্ষেত্রে চিন্তা করি, 3D হলে তো 0 0 0, মানে যদি 3D হয়, ধরো যে আমার এক্স ওয়াই জেড এর যদি কাহিনী হয় যে এক্স ওয়াই জেড, তাহলে 3D হলে তো এই বিন্দুটা কত হবে? 0 0 0। এরকম কোন একটা জায়গাতে মনে করো বিন্দু থাকবে 1 1 1। ঠিক আছে, এই যে মানে এই কোঅর্ডিনেটের যে ব্যবস্থাগুলো আছে, ঠিক আছে, ধরো এখানে কোন একটা বিন্দু মনে করো 2 2, তাহলে এটা তো ধরো এক্স ওয়াই দিয়ে শুধুমাত্র 2D আর কি, এটা তো 2D, এটা মনে করো যে কি 3D। তাহলে এই যে তোমার ডাইমেনশনের যে ব্যবহারগুলো আর কি, ঠিক আছে, যে আমরা মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো কিছু কোনো বিন্দুর হচ্ছে যে কি মানে অবস্থানটা নির্ণয় করি, বা এখানে ধরো মূল বিন্দুর সাপেক্ষে 3D তে মনে করো অবস্থান নির্ণয় করি। কিন্তু যদি আমার মূল বিন্দুটা চেঞ্জ হয়ে মনে করো হয়ে যায় 1 1 1, কথার কথা, আমরা তো চেঞ্জ হতেই পারে, আমরা মানে একদম স্ট্যান্ডার্ড ক্ষেত্রে পড়তেছি 0 0 0 হচ্ছে মূল বিন্দু, কিন্তু তোমার কি এই মূল বিন্দু চেঞ্জ হয়ে তো অন্য কোনো বিন্দু তো চলে যেতে পারে, ওটার সাপেক্ষে আমরা অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব। তাহলে এই যে এগুলোকে বলা হয় তোমার হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম বা তোমার হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম। তো এই জিনিসগুলো যখন পড়বা অ্যাকচুয়ালি মানে হায়ার এডুকেশনে গিয়ে আর কি,
তো ওইখানে পাবা তোমার হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণায়কের ব্যবহার, ঠিক আছে। অর্থাৎ আরেকটা দেখলাম কি তোমার এই যে কোঅর্ডিনেট ব্যবস্থা অর্থাৎ ডাইমেনশনের যেগুলো ব্যবস্থা আছে এগুলাতে তুমি গিয়ে কি আবার এটার ব্যবহার পাবা, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, তাহলে এই মোটামুটি এখানে খুব ভালো মতো দেখলা যে গ্রাফিক্সের ক্ষেত্রে যেগুলো বললাম গেমিং বা তোমার মুভি যেগুলো আর কি কার্টুনের মুভি আছে এই জিনিসগুলোর ক্ষেত্রে বা তোমার ইমেজ প্রসেসিং, ইমেজ নিয়ে কাজ অর্থাৎ পিক্সেল, ইমেজ প্রসেসিং মানে মেইন কথা হচ্ছে তোমার হচ্ছে পিক্সেল, অর্থাৎ যেটা আমরা পিক্সেল বলতেছি, পিক্সেল মানে কি, যে ধরো আমার এত মেগাপিক্সেল, তো মেগাপিক্সেল বলতে কি বোঝায়, যেখানে তোমার এক একটা ঘর অর্থাৎ এরকম বর্গাকৃতির, দেখবা যে এরকম বর্গ আকৃতির মনে করো অসংখ্য ঘর পাশাপাশি মনে করো যে কি অবস্থান করতেছে, ঠিক আছে। এই যে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে কি ম্যাট্রিক্সের ব্যবহার আছে, ঠিক আছে, এরকম পিক্সেলের ক্ষেত্রে। তারপরে গ্রাফিক্স তো বুঝতে পারতেছো, কোঅর্ডিনেট ব্যবস্থা। আরেকটা ব্যবস্থা আছে যেটা তোমার আমি মিশিয়ে দিচ্ছি, দেখো 4 নম্বরে আরো ব্যবহার আছে, যে আমরা 9-10-এ ধরো অপনয়ন পদ্ধতি পড়ে আসছি, প্রতিস্থাপন পদ্ধতি পড়ে আসছি, বজ্রগণন পদ্ধতি পড়ে আসছি। এই তিনটাই মোটামুটি আর কি ইকুয়েশন সলভ করার জন্য পড়ে আসছিলাম, যে তোমার ধরো আমার একটা ইকুয়েশন আছে এরকম যে 2x + 3y = 4, আর একটা মনে করো 3x - y = সাপোজ 2। এই যে দুটো ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন থেকে কি বের করতে, একটা হচ্ছে x এর মান আসতো, একটা কি y এর মান আসতো না। তাহলে এই যে x আর y এর মানটা আমরা কি করতাম, হয় প্রতিস্থাপন বা অপনয়ন বা মানে বজ্রগুণন, যেটা আমাদের সুবিধা হতো ওই অনুযায়ী আমি কি x y এর মানটা বের করে নিতে পারতাম। কিন্তু আবার এটা পারতা, এটা দুইটা চলক ছিল, দুইটা চলক বের করতে পারতা, তিনটা চলক পর্যন্ত তোমরা শিখে আসছো যে x y z। কিন্তু যদি তিনটা চলকের জায়গায় 4টা 5টা 10টা 15টা 20টা 100টা যদি চলক হয়ে যায়, মানে তোমার অজানা রাশি হচ্ছে 100টা, তাহলে কি তোমার সম্ভব অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আর বজ্রগুণন পদ্ধতিতে অ্যাপ্লাই করা? এটা করতে গেলে তোমাকে কি করা লাগবে, মনে করো যদি প্রতিস্থাপন করতে যাই, কথার কথা প্রতিস্থাপন করে কি করতাম, যে একটার এক্স এর মান ধরো এখান থেকে এক্স এর মানটা বসে এই জায়গাতে বসে তো এর মান বের করতাম। তাহলে তোমাকে কি করা লাগবে, যে ওই 100টা যদি ভেরিয়েবল থাকে এইটা সলভ করতে মিনিমাম হলো তোমার হচ্ছে যে 500টা পেজ মানে খরচ করা লাগবে 100টা ভেরিয়েবল বের করার জন্য। ওই কারণে তোমার ক্যালকুলেটর বা তোমার কম্পিউটারে আর কি যে যেভাবে সলভ করে দিয়ে রাখছে, যে তোমার এই ইকুয়েশনগুলো, এটা যদি আমরা নির্ণয়কে দেখবো, বিজ্ঞানী ক্রেমার হচ্ছে যে ও একটা আর কি মেথড বানাই দিয়ে রাখছে আমাদের নির্ণায়কের ম্যাট্রিক্সের মাধ্যমে তোমার হচ্ছে এরকম ইকুয়েশন সলভ করা, ঠিক আছে। তাহলে তোমার এই 4 নাম্বার পয়েন্টটা গেল, যে ব্যবহার একটা আসছে কোথায়, ইকুয়েশন সলভ করার জন্য, ঠিক আছে, অর্থাৎ ইকুয়েশন সলভ করার জন্য, ঠিক আছে। তো এরকম টাইপের অনেক ব্যবহার আছে আর কি। তো যখন তোমরা হায়ার এডুকেশনে যাবা তখন ওই ম্যাট্রিক্স আর নির্ণায়কের ব্যবহারটা বুঝতে পারবে আর কি, ঠিক আছে। এখানে তোমার মানে ধরো একটা ইকুয়েশন সলভ করে তোমার এক্স ওয়াই জেড এর মানটা আমরা যত তাড়াতাড়ি বের করতাম, ক্যালকুলেটর বা কম্পিউটার আমাদের তো খুব তাড়াতাড়ি বের করে দেয়। তো ওদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা মানে কি চলে আর কি, চিপে যেগুলা প্রোগ্রামিং চলে, এই প্রোগ্রামিং গুলো তখন হচ্ছে ম্যাট্রিক্স আর নির্ণায়ক দিয়ে করা থাকে, ঠিক আছে। তো এই মোটামুটি ব্যবহার। তো আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের গুণ শিখাতে চাইছিলাম, ওই গুণটা একটু আগে দেখাই দিই, দিয়ে আমি কিছু এক্সাম্পল দেখাই, মোটামুটি ম্যাট্রিক্স শেষ করে দেবো আর কি। দেখো মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে বাস্তব উদাহরণ দিয়ে মনে করো ম্যাট্রিক্সের গুণ কেন আমার এই যে কলামের মানে সারির সাথে কেন কলাম গুণ করতেছিলাম এই কথাটাই বলেছিলাম গতদিন। যে ধরো একটা বাস্তব উদাহরণ দেখো, বলি যে ধরো মিস্টার এক্স, ঠিক আছে, মিস্টার এক্স বাজারে গেল, এ মনে করো বাজারে, মনে করো মিসেস এক্স ওকে বাজারে পাঠাইছে আর কি, ঠিক আছে। তো তাকে কিনতে বলা হলো, যে ও মনে করো কিনবে যেগুলা মানে যে প্রোডাক্টগুলো নিবে, তার মধ্যে ধরো একটা আছে কলম কিনতে বলেছে, ওকে মনে করো কলম কিনতে বললো 5টা, কথা কথা। তারপরে ধরো খাতা কিনতে বললো সাপোজ 3টা, ঠিক আছে। আর আরেকটা মনে করো পেন্সিল কিনলো, ধরো 7টা। এখন আমার প্রত্যেকটা কলমের মূল্য প্লাস প্রত্যেকটা খাতার মূল্য প্লাস প্রত্যেকটা পেন্সিলের মূল্য প্রত্যেকটাই তোমার আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ আমি এটা বলে দিলাম যে মনে করো প্রতিটির মূল্য আর কি, ঠিক আছে,
প্রতিটির মূল্য মনে করো দেওয়া আছে এখানে, যে কলমের মূল্য মনে করো সাপোজ 5 টাকাই ধরি, যেহেতু আমরা 5 টাকার কলমই বেশি ইউজ করি, ঠিক আছে। খাতার মূল্য মনে করো, এক একটা খাতার মূল্য মনে করো 50 টাকা করে, ঠিক আছে। আর পেন্সিল, এক একটা পেন্সিলের মূল্য মনে করো দেওয়া আছে 12 টাকা করে, বা 10 টাকায় ধরে নিলাম আর কি। এখন তুমি বলো দেখি যে ওকে যদি বলা হয় মিস্টার এক্স কে, ও মনে করো মিসেস এক্স কে গিয়ে বা মানে ওর টোটাল হিসাব দিবে আর কি, ঠিক আছে। বাসায় গিয়ে মনে করো হিসাব চাচ্ছে যে তুমি কত টাকার বাজার করে আসছো, তুমি এখন আমাকে বলো কোনটা কোন মানে কত টাকা, কোনটা কত টাকা, এগুলো মনে করো সব হিসাব করে ও মনে করো বললো যে আমি কলম কিনেছি 25 টাকার, মনে করো খাতা কিনেছি 150 টাকার, তারপর মনে করো পেন্সিল কিনেছি 70 টাকার, দিয়ে ও টোটাল একটা হিসাব টেনে বললো যে হ্যাঁ আমি মোট সাপোজ 300 টাকার বা 350 যত টাকা হয় এত টাকার বাজার করে আসছি। তো এটা তো নর্মালি মুখামুখি হিসাব হয়ে যায়, তাহলে আমার ম্যাট্রিক্সটা নির্ণয় করার দরকারই বা কি, তাই না? এটা তো অনেকের প্রশ্ন জাগতে পারে, তো আমার তো এগুলো মুখোমুখি হিসাব হয়, তাহলে আমি কেন ম্যাট্রিক্সটা কেন নির্ণয় করতে যাবো? এখন এইটা না হয় ছোটখাটো হিসাব, যে তুমি ছোটখাটো হিসাব তুমি মুখে মুখে মানে খাতা কলমে বা ক্যালকুলেটর বাদি দিলাম, ক্যালকুলেটর আসলে তো আবার ঘুরে ফিরে ম্যাট্রিক্স নির্ণয় কি আসবে, তো ওটা বাদি দিলাম। তুমি যদি হাতে কলমে হিসাব করে মনে করো যে করো, তাহলে মিনিমাম হলো তোমার ধরো এখানে 3টা আছে, যদি 3টার জায়গায় মনে করো যে 500টা পণ্য থাকে, তাহলে ওটা হিসাব করতে না হলে তো তোমার 20 মিনিট বা 25 মিনিট খরচ হবে। তাহলে এই যে টাইমটাকে বাঁচায় দিচ্ছে, অর্থাৎ টাইম কনজিউমিং, এই টাইম কনজিউমিং হচ্ছে তোমার ম্যাট্রিক্স নির্ণয়। অর্থাৎ এই পুরা ক্যালকুলেশনটাকে যদি আমি জাস্ট মানে ক্যালকুলেটরে জাস্ট এন্ট্রি করে দিই, তোমার 100 হোক, 500 হোক, 1000 হোক, বেশি টাইম নেওয়ার কথা না, হাইয়েস্ট হলো তোমার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডই নিল বা 1 মিনিটই নিল ধরলাম, ঠিক আছে। এই 5 সেকেন্ড 10 সেকেন্ডের নিচে কিন্তু আর টাইম কিন্তু নিবে না, বুঝছো কি? তাহলে তুমি চিন্তা করো, যেই কাজ তুমি 20 মিনিট ধরে বা আধা ঘন্টা ধরে করতেছো, ওই একই কাজ তোমাকে কম্পিউটার করে দিচ্ছে কত মিনিটে? হাইস্ট হলো 1 মিনিট। তাহলে তোমাকে টাইম বাঁচাই দিচ্ছে না? তাহলে এই কারণেই আমরা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কটা মানে পড়তেছি আর কি, যে হ্যাঁ আমরা কেন বাস্তবে কেন পড়বো, কেন আমার হচ্ছে কাজে লাগে, বুঝতে পারছো এবার? ঠিক আছে। তো এইটাকে তাহলে ম্যাট্রিক্স নির্ণায়কের মাধ্যমে কিভাবে সলভ করবো এটা দেখো। তাহলে এটা আমার দেখলাম হচ্ছে কতগুলো আমি প্রোডাক্ট নিয়েছি, এটা হচ্ছে প্রোডাক্টের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে প্রতিটির মূল্য মানে দামের ম্যাট্রিক্স, তাই তো। তো আমি আলাদা আলাদা করে ধরে নিলাম, যে মনে করো আমি বলি যে প্রোডাক্টের ম্যাট্রিক্স, ধরো প্রোডাক্টের ম্যাট্রিক্স আমি একটা ধরে নিলাম, যে ধরি আর কি, ঠিক আছে। ধরি প্রোডাক্টের ম্যাট্রিক্স মনে করো এ, ঠিক আছে। একে তুমি লিখে রাখলে এভাবে যে 5 3 7, মানে এতগুলো তুমি প্রোডাক্ট কিনেছো আর কি, এগুলো আলাদা আলাদা করে লিখে রাখলা, এন্ট্রি করলাম। এবার যদি তুমি বলো যে এই মূল্যের ম্যাট্রিক্স অর্থাৎ দামের ম্যাট্রিক্স যদি তুমি চিন্তা করো, যে মনে করো এবার আমি ধরে নিচ্ছি যে দামের ম্যাট্রিক্স এটা মনে করো বি, তুমি এইভাবে ধরে নিচ্ছ, ধরো এইটাকে নিলা সারি বরাবর, এটাকে তাহলে আমি সারি বরাবর নিই, যে 5 50 আর 10, মনে করো এটা আমি ধরলাম, এটা কিন্তু ধরতেছি আমি, এখনো বলি না যে এটা রাইট কিনা। তাহলে তুমি বলো দেখি যে আমরা গতদিন যে গুণ শিখে আসছিলাম, যে এই কলম মানে এই সারির সাথে কলমের গুণ হয়, তাহলে তুমি চিন্তা করো দেখি যে এই দিকে সারির সাথে যদি কলমের গুণ করতে যাও, তাহলে কোনটার সাথে কোনটা গুণ হচ্ছে? 5-এর সাথে 5, 5 5 কত? 25, ঠিক আছে, 5-এর সাথে তো 5-এরই গুণ হওয়ার কথা, কিন্তু এই 3 আর 7 কোথায় গিয়ে গুণ হবে? গুণ হওয়ার কি কোনো ওয়ে আছে? আমার তো 3 আর 7কে গুণ হওয়া লাগবে, 3-এর সাথে 50-এর গুণ হওয়া লাগবে, 7-এর সাথে কত? 10-এর গুণ হওয়া লাগবে। তাহলে তো আমার এরকম বলা উচিত ছিল যে তাহলে এই সারির সাথে এই সারির গুণ দিয়ে দিব, তাই না? যে তাহলে 5 5 25, 3 5 15 150, মনে করো যে 70, এরকম করা উচিত ছিল। এরকম করে তো তোমার প্রত্যেক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি অ্যাকুরেট অ্যান্সার পাবা না, ঠিক আছে না? তো ওই কারণেই আমার যে এইটাকে আমি সারি বরাবর লিখলাম, তাহলে আমার এই এন্ট্রিটাকে কলম বরাবর এন্ট্রি দেওয়া লাগবে। ক্লিয়ার? অর্থাৎ আমার এটা কিন্তু ঠিক না, যে বিটা লেখা ঠিক হয় না। তাহলে বি কে তুমি যদি লিখতে চাও, তাহলে তোমাকে এভাবে লেখা লাগবে, যে ধরো 5 50 আর হচ্ছে কত 10। তাহলে কি হচ্ছে দেখো, আমার সারির সাথে কলমের গুণ দিতে চাইছিলাম, তাহলে দেখো এই যে 5-এর সাথে 5 মানে একদম খাপে খাপ মিলে গেছে, বুঝছো কি? বলি না আমরা খাপে খাপ মন্টুর বাপ, ওইরকমই আর কি বিষয়টা, যে 5-এর সাথে 5 গুণ হচ্ছে, 3-এর সাথে 50 গুণ হচ্ছে, মানে 7-এর সাথে হচ্ছে 10 গুণ হচ্ছে, ঠিক আছে না? তাহলে এই যে মানে বাস্তব উদাহরণটা তো বুঝতে পারতেছো আমরা কেন হচ্ছে যে ম্যাট্রিক্স ব্যবহার করি, আর কেনই বা হচ্ছে যে সারির সাথে কলাম কেন গুণ দিই। এই কারণে যে
যেটার এন্ট্রি যার সাথে যাবে ওইটাকেই দেওয়া লাগবে, অন্যটার সাথে তো তুমি তো বলতে পারবো না যে 3 এর সাথে হচ্ছে 5 এর গুণ হবে, কারণ তো 3টা খাতার সাথে তো তুমি আর কলমের দাম গুণ করতে পারো না, ঠিক আছে না? তাহলে এটা যদি মোটামুটি বুঝতে পারো, আমার মনে হয় না কোনো ম্যাট্রিক্স তোমার আর বুঝতে সমস্যা থাকবে, ঠিক আছে? তাহলে যদি আমি এটা ধরো এ বি করতে যাচ্ছি আর কি, তাহলে এ বি করলে কত হবে দেখো, এ বি করলে আসবে হচ্ছে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু, এ আছে কত 5 3 7, আর বি আছে হচ্ছে 5 50 আর 10, ঠিক আছে? তাহলে তুমি টোটাল কিন্তু হিসাব চাচ্ছ যে আমি টোটাল কত টাকার বাজার করে আসছি, ঠিক আছে? তাহলে টোটাল হিসাব চাইতে গেলে যে মাঝখানে আমরা গুণ মানে গুণ করে আবার যোগ করি, এটারও অনেকের মনে মনে হয় কোশ্চিন জাগছিল যে ভাই আমরা গুণ করে আবার যোগ কেন করতে যাব? এই যে যোগ করি, যে এই কারণে যোগ করি যে আমার মানে আমার ওই যে বাসায় গিয়ে মিসেস এক্স কে যে তোমার বলা লাগবে যে কতগুলা তুমি বাজার করে আসছো, কত টাকার বাজার করে আসছো, টোটাল হিসাব দেওয়া লাগবে না? তাহলে তো তুমি প্রত্যেকটার সাথে গুণ করে তো আবার যোগ করবা, ওই কারণে ম্যাট্রিক্স এট এ টাইম গুণও করে আবার যোগও করে দেয়, বুঝছো? ওকে, তাহলে এখানে আসছে এটার সাথে গুণ হবে এদিকে, তাহলে কত 5 গুণন 5 যোগ 3 গুণন 50 যোগ হচ্ছে 7 গুণন কত 10 আর কি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি টোটাল হিসাবটা পাবা, 5 5 25 প্লাস হচ্ছে কত 150, তারপর হচ্ছে 70। তাহলে আমার টোটাল হিসাবটা কত আসবে, এখানে আসছে হচ্ছে 5 7 5 12 2 14 4 হাত থেকে 245 টাকা, আই থিঙ্ক ঠিকই থাকার কথা, ঠিক আছে? তাহলে তুমি বলবা যে মিস্টার এক্স টোটাল বাজার করে আসছিল কত টাকার, মোট হচ্ছে 245 টাকার বাজার করে আসছিল টোটাল, টোটাল হচ্ছে 245, যদি টাকাতে ধরি টাকা, যদি তুমি ডলারে হিসাব করো তাহলে ডলার, যেরকম মন চায়, ঠিক আছে? মানে যেটা দেওয়া থাকবে, মন চাইলেও কিন্তু হবে না, কোশ্চেনে কিন্তু দেওয়া থাকা লাগবে, যদি টাকা বলা থাকে তাহলে টাকা বলবা, যদি ডলার থাকে তাহলে ডলার বলবা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি মোটামুটি গুণটা ক্লিয়ার হয় আর বাস্তব উদাহরণ যদি পেয়ে থাকো আর কি, তাহলে আমি কিছু কিছু এক্সাম্পল দেখাবো, এই এক্সাম্পলগুলো দেখে মোটামুটি আজকে পুরো ম্যাট্রিক্সটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? ওকে, তো দেখো আমি করতে যাচ্ছি যে ধরো আমি বইয়ের একটা যে কোনো একটা উদাহরণ মানে দেখাই, তাহলে বুঝতে পারবা যে ধরো একটা এক্সাম্পল বলা আছে, ধরো a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4 0 1, a ইজ ইকুয়াল টু 1 2 3 4 0 1, এ হচ্ছে ম্যাট্রিক্স। আর মনে করো b দেওয়া আছে 4 3 2 1, b হচ্ছে 4 3 2 1, আর c আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা মনে করো 1 2 2 3 1 2 2 3। তাহলে তোমাকে মানে এই তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে বলতেছে যে এত হলে ধরো আমাকে প্রমাণ করতে বলতেছে যে এ বি, আচ্ছা আমি হ্যাঁ এটা তাহলে দুটাই বলে দিই, তাহলে একসাথে হয়ে যাবে আর কি, যে এ বি এবং বি সি এর মান নির্ণয় করো। মনে করো এটা একটা বললো এ বি আর বি সি এর মান চাচ্ছে, আর একটা তোমাকে বলছে যে ধরো দেখাও যে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু বি সি। দেখো মনে করো এটা তোমার কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা তুমি যদি সলভ করো তাহলে গুণেরও অনেকটা কাজ হয়ে যাবে, আবার ধরো মানে প্রমাণগুলো যেগুলো তোমার বই আছে এই রিলেটেড অনেক কিছু করে নিতে পারবা। তাহলে তোমাকে যদি এখন বলি যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, তো প্রত্যেকটার অর্ডার তো আমরা অলরেডি জানি, এটার অর্ডার কত, তিনটা সারি দুইটা কলাম, তাহলে 3 বাই কত 2, বি এর অর্ডার কত 2 বাই 2, সি এর অর্ডার হচ্ছে তোমার 2 বাই 2। এখন তোমাকে এ বি নির্ণয় করতে বলতেছে, তাহলে মনে করো আমি আর কি সলিউশন শুরু করতেছি, ঠিক আছে? এক নম্বরে এ বি কত, তাহলে এ এর অর্ডার হচ্ছে 3 বাই 2, বি এর অর্ডার 2 বাই 2, তাহলে যে 2 এটার কলাম আর সারি কি সমান হয়ে গেছে, তাহলে তোমার এ বি গুণ যাবে এবং গুণফলটাও হবে তোমার 3 বাই 2 অর্ডারের, ক্লিয়ার? তাহলে তুমি এ বি আগে নির্ণয় করো, তাহলে এ বি যখন বলবো আগে এটা আমি তুলি 1 2 3 4 0 1, আর তোমার আসছে এটার কত 4 3 2 1। তাহলে আচ্ছা এটা গতদিন আমি একটু ভাবতে বলেছিলাম যে প্রথমে গুণ করার আগে গুণফলের অর্ডারটা ভেবে নেবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো বলো এ এর অর্ডার হচ্ছে তোমার 3 বাই 2, বি এর অর্ডার হচ্ছে তোমার 2 বাই 2, তাহলে এ বি এর অর্ডার কত, তাহলে এ বি এর অর্ডার মানে কি যে এটার কলাম এটার সারি হচ্ছে সমান, তাহলে কাটাকাটি হয়ে যাবে, মনে করো 3 বাই 2, তাহলে 3 বাই 2 অর্ডার একটা ম্যাট্রিক্স দেখতে কিরকম, এই দেখো এরকম না, তিনটা সারি দুইটা কলাম, তাহলে এখানে কি আসবে ভুক্তিগুলা a11 a12, মনে করো
বি সরি এ দিয়েই বলি, A11 A12, এ মনে করো 21 A22, এ মনে করো 31 A32, এই টাইপের ম্যাট্রিক্স আসবে না? অর্থাৎ A11 বলতে আমি কি বুঝাইছিলাম এটার ক্ষেত্রে, অ্যাকচুয়ালি 11 বলতে বুঝাইছিলাম যে গুণ কিভাবে করবা, যে প্রথমটার প্রথম সারি আর দ্বিতীয়টার প্রথম কলামের সাথে গুণ, দেন এখানে বসাবা, দেন A12 প্রথমটার প্রথম সারি দ্বিতীয়টার দ্বিতীয় কলামের সাথে গুণ, তারপর A21 প্রথমটার দ্বিতীয় সারি দ্বিতীয়টার প্রথম কলাম, 22 প্রথমটার দ্বিতীয় সারির সাথে পরেরটার দ্বিতীয় কলাম, A31 তাহলে প্রথমটার তৃতীয় সারির সাথে পরেরটার কি প্রথম কলামের গুণ, আর A32 তাহলে প্রথমটার তৃতীয় সারির সাথে পরেরটার কি দ্বিতীয় কলামের গুণ। ক্লিয়ার? অর্থাৎ তুমি যখন গুণফলেরই অর্ডারটা পেয়ে যাচ্ছ, তাহলে গুণফলের মানে ম্যাট্রিক্সটা আগে হচ্ছে এইভাবে ভেবে রাখো, তাহলে তোমার হচ্ছে বুঝতে সুবিধা হবে, গুণ করাটা সুবিধা হবে। ঠিক আছে? তাহলে দেখো দেখি এখানে ওখানে যদিও মনে হয় ধরবে না, একটু ঝামেলা হয়ে যাবে, তো আমি উপরে লিখতেছি। দেখো এটা কিরকম আসবে, গুণ যদি করি, আচ্ছা তবু আমি এখানে একটু লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যে দেখো আমার আসবে হচ্ছে, আমি কি বলেছি A11, তাহলে প্রথমটার প্রথম সারির সাথে এটার প্রথম কলামের গুণ, তাহলে 1 গুণিত 4 যোগ 2 গুণিত কত 2। ক্লিয়ার? এরপরে 1 2 তাহলে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, তাহলে 1 গুণিত 3 যোগ 2 গুণিত 1। ঠিক আছে? আচ্ছা এরপরেরটাতে দেখো 3 4 তাহলে দ্বিতীয়টার সাথে প্রথম কলাম, তাহলে 3 গুণিত 4 যোগ হচ্ছে 4 গুণিত 2, তারপরে 3 গুণন 3 যোগ 4 গুণন কত 1, তারপরে 0 গুণন 4 যোগ 1 গুণন 2, 0 গুণন 3 যোগ 1 গুণন 1। ক্লিয়ার? তাহলে এখান থেকে আসছে তোমার কত, 4 একে 4 আর 2 দুগুণে 4, 4 আর 4 কত 8, তারপর 3 আর 2 এ 5, তারপর 3 4 এ 12, 4 দুগুণে 8, তাহলে 12 আর 8 এ হচ্ছে তোমার 20, তারপরে হচ্ছে তোমার 3 3 9 আর 4 এ কত আসবে 13, তারপরে আসছে হচ্ছে 0 আর 2, 0 আর 1। ঠিক আছে? এইটা তোমার আসলে হচ্ছে এ বি। ক্লিয়ার? এখন তোমাকে কি নির্ণয় করা লাগতো, বি সি নির্ণয় করা লাগতো, তো তাহলে একই উপায় হচ্ছে যে বি আর সি নির্ণয় করবা। ঠিক আছে? আমি যে প্রমাণ করার ক্ষেত্রে আমি হচ্ছে এটা দেখাই দিব আর কি, তাহলে তোমরা একই উপায় বিসিটা নির্ণয় করবে 1 নম্বরে আর কি। ঠিক আছে? আমি 2 নম্বরটা দেখাই দিচ্ছি, যেহেতু সময় খুব অল্প, এত মানে বেশি করাইতে গেলে আমার হচ্ছে যে ভিডিওর লেন্থটা অনেক বেড়ে যাবে, সে কারণে আমি এত বেশি করে দিচ্ছি না। তো তোমার প্রমাণের ক্ষেত্রে দেখো দ্বিতীয় নম্বরে বলতেছে যে প্রমাণ করো যে এ বি ইন্টু সি কত, অর্থাৎ এ বি যে গুণফলটা আমি ধরো, হ্যাঁ এটা যদি বলে এরকম 3টা বা 4টা, তাহলে তোমার কি করা লাগবে, এখানে আগে এ বিটা ক্যালকুলেট করবা আলাদাভাবে, দেন এ বি ম্যাট্রিক্স যেটা পাবা তার সাথে হচ্ছে কি সিটা হচ্ছে যে কি ক্যালকুলেট করে নিবা। ঠিক আছে? তাহলে আমি যদি 2 নম্বরে এবার শুরু করি, তাহলে 2 নম্বরে তোমাকে কি করা লাগবে, লেফট সাইডটা আগে নাও। তাহলে লেফট সাইড কি বলছে, এ বি ইনটু কত সি, তাই তো এটা নির্ণয় করা লাগবে। তো এটা নির্ণয় করার আগে তোমাকে আগে এ বি ক্যালকুলেশন করে নেওয়া লাগবে। ঠিক আছে? তো এ বি তো অলরেডি আমি ক্যালকুলেশন করে রাখলাম। ঠিক আছে? তো তাহলে এটা আসবে তোমার এখানে যেহেতু আমি এ বিটা পেয়ে গেছি, মানে এটা তোমার ছিল এ বি, এটার সাথে এখন সি গুণ করলে হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যখন এটা করবা আলাদাভাবে তোমাকে এ বি অর্থাৎ এই যে 1 নম্বরে যেটা করে নিলাম এই অংশটুকু আগে করে নেওয়া লাগবে। ঠিক আছে? যেহেতু আমি করেই দিয়েছি, তো তোমরা এটা আগে তুলে নিবা। ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে এ বি যেহেতু আছে এখানে বলে দিবা যে এখানে এ বি ইজ ইকুয়াল টু, এ বিটা গুণ করে গুণফলটা আমি এখানে বসিয়ে দিলাম যে 8 5 20 13 আর হচ্ছে 2 1। ঠিক আছে? এটা হচ্ছে তোমার এ বি। তাহলে এর সাথে কাকে গুণ করা লাগবে, সি ম্যাট্রিক্সকে গুণ করা লাগবে। তাহলে অতএব এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু, তাহলে এ 8 5 20 13 2 1, আর এটার সাথে আসছে হচ্ছে সি ম্যাট্রিক্সটা 1 2 2 3। তাহলে এটা গুণ করো, তাহলে গুণ যদি করো তাহলে আসবে দেখো এখানে কত, এটা হচ্ছে কত 3/2 অর্ডার, এটা হচ্ছে 2/2 অর্ডার, তাহলে গুণ যাবে এবং এটা 3/2 অর্ডারই আসবে। তাহলে ম্যাট্রিক্সটা আসবে দেখো, আমি একবারে বলতেছি 8 কে 8 যোগ 5 দুগুণে কত 10, A11 শেষ, এবার A12 এটার সাথে 2, তাহলে 8 দুগুণে 16 প্লাস হচ্ছে কত 3 5 15, তারপর এখানে কত 20 13 দুগুণে 26, তারপর হচ্ছে 40 প্লাস 3 তারা হচ্ছে 39, তারপরে 2 একে 2 প্লাস হচ্ছে 2 একে 2, তারপরে 2 দুগুণে 4 প্লাস হচ্ছে কত 3।
তাহলে এটাকে ক্যালকুলেশন যদি করো তাহলে আসবে হচ্ছে তোমার কত 18, তারপরে 31, তারপর হচ্ছে এখানে 46, দেন আসবে হচ্ছে 79, তারপর আসবে 2 আর 2 এর 4, তারপর আসবে কত 7। ক্লিয়ার? তাহলে এটা আমি এ বি ইন্টু সি বের করে রাখলাম, ঠিক আছে? তো তোমরা ক্যালকুলেশন করে বিসিটা বের করবা। আমি আপাতত এখান থেকে বিসিটা নিয়ে নিচ্ছি আর কি, যেহেতু এত বেশি টাইম নাই। তোমার হচ্ছে 3 সি, তাই তো? আচ্ছা, এটা ছিল বিসিটা তোমার আসবে হচ্ছে 10 17 4 7। মানে তুমি গুণফলটা করে আমি অ্যান্সার দেখে তোমার বলে দিলাম যে এটা অ্যাকচুয়ালি আসবে, তোমরা গুণ করে দেখবা যে এটা আসলে হয় কিনা আর কি, ঠিক আছে? তোমার আসবে হচ্ছে 10 17 4 7, অর্থাৎ 10 17 4 7। এটা হচ্ছে তুমি বিসি গুণ করে পাবা, ঠিক আছে? বি আর সি দুইটাকে গুণ করে এইরকম ম্যাট্রিক্স পাবা। তাহলে তুমি যখন রাইট সাইড করতে যাবা, আমার হচ্ছে লেফট সাইডের মানটা তোমার আসলে হচ্ছে এটা, তাই না? তাহলে আমি ওইটা রেখে দিই, বাকিটুকু মিশাই দিই, ঠিক আছে? তাহলে আমি লেফট সাইড আর রাইট সাইডটা প্রমাণ করবো আর কি, ঠিক আছে? প্রমাণ করে দেখবা যে যদি ম্যাট্রিক্সটা এটাই হয় তাহলে তোমার হচ্ছে মানে সঠিক, না হলে হয়তো কোনো জায়গায় ভুল করেছি আমি, ঠিক আছে? তাহলে এবার রাইট সাইডটা দেখি। রাইট সাইড আমি করতে যাচ্ছিলাম এ ইন্টু কত বিসি, অর্থাৎ আগে বিসি এর কাজটা করে নিবা। তাহলে এখানে বিসি ইজ ইকুয়াল টু কত আসবে, আমি ক্যালকুলেশন করে মনে করো যে ওইটা বের করা আছে, আমি এটা করে নিলাম, তোমরা বাসে ক্যালকুলেশনটা করে নিবা, ঠিক আছে? যে 10 17 4 7 এটা হচ্ছে তোমার বিসিটা গুণ করে আমি আগে বের করে রাখবো, দেন তারপর এ গুণ করবো, অর্থাৎ এবার করবা এ ইন্টু কত বিসি। তাহলে এ কত ছিল? এ ম্যাট্রিক্সটা তোমার ছিল হচ্ছে 1 2 3 4 0 1 1 2 3 4 0 1, আর বিসিটা আমি বের করলাম কত 10 17 4 7। তাহলে আমি কি বলেছি, তাহলে এটা তুমি যদি গুণ দাও, এটা কি গুণফল সম্ভব? এটা 3/2, এটা হচ্ছে 2/2। হ্যাঁ অবশ্যই সম্ভব, 2 আর 2 সমান হয়ে গেছে, তাহলে 3/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স আসবে। তাহলে তুমি গুণ করো। তাহলে এখানে কি a11 a12, তাহলে একই টাইপের, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে কত 10, আর হচ্ছে 4 2 8। ওকে, তারপর এটার সাথে এটা গুণ 17 প্লাস হচ্ছে তোমার 7 2 14, ঠিক আছে? তারপর আসছে তোমার হচ্ছে 30 প্লাস 4 4 16, দেন 3 17 হচ্ছে 51, আর 4 7 28, তারপরে হচ্ছে 0 আসবে 4, তারপরে 0 প্লাস হচ্ছে কত 7। তাহলে এইটা ক্যালকুলেশন করে দেখো দেখি, এটা ক্যালকুলেশন করে আসতেছে কত 18, তারপরে হচ্ছে 31, তারপরে 46, তারপরে হচ্ছে 9 79, তারপর হচ্ছে 4 7। এই যে দেখো, এটা আমি পাইলাম হচ্ছে a ইন্টু বিসি, আর এটা বের করা ছিল কি এ বি ইন্টু কি সি বের করা ছিল। তাহলে দেখো দেখি দুটো কি সমান হয়ে গেল না? তাহলে তুমি বলবা যে অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, অর্থাৎ যেটা ছিল দুটো তোমার প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমি এই অঙ্কটা কেন করাই দিলাম, যে একটা অঙ্ক করাই দিলে তাহলে তুমি মোটামুটি বুঝে যাবা যে এ বি বি সি এগুলা কি করে নির্ণয় করা লাগে। তারপর তোমার যদি প্রমাণ করতে বলে, প্রমাণে যদি এরকম ধরো যে দুইটা আলাদা করে আসে, দেন তারপরে হচ্ছে যে আরো কিছু গুণাকার আছে, তাহলে তুমি এরকম ভাবে ব্র্যাকেটের ভিতরে যেটা বা দুইটা তিনটা একসাথে থাকলেও দুইটা করে আগে করে করে দেন হচ্ছে যে পরেরটার সাথে গুণ করবে আর কি, ঠিক আছে? তাহলে এই স্টেপে মোটামুটি সলভ করা লাগে। তো এটা ছিল গুণের। আরো কিছু প্রবলেম আছে, আমি একটু একটু করে জাস্ট দেখাই দিয়ে ম্যাট্রিক্সটা শেষ করে দেব। এটা খুবই ইজি আর কি, এই অধ্যায়টা খুব বেশি কঠিন না। এই যে যোগ বিয়োগ আর এই যে গুণটা যে শিখে নিলাম, তাহলে আমার একদম পুরো অধ্যায় হয়ে গেল আর কি, ঠিক আছে? তাহলে আমি এবার ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম, দিয়ে বলে দিলাম যে এ স্কয়ার নির্ণয় করো। ধরো একটা এক্সাম্পল বলে দিচ্ছি, এরকম অনেকগুলো অঙ্ক থাকবে আর কি, যে এ ইজ ইকুয়াল টু মনে করো বলা আছে 1 2 3 4। তাহলে এত হলে তোমাকে আমি বের করতে বললাম যে এ স্কয়ার কত, তারপরে এ কিউব, এত এর মান কত, ঠিক আছে? তাহলে এ স্কয়ার বলতে কি বোঝাচ্ছে বলো দেখি? এ স্কয়ার মানে কি এ ইন্টু এ, তাই তো? অর্থাৎ এ এর সাথে এ কেই গুণ করবো, তাহলে তো এ স্কয়ার পেয়ে যাচ্ছি। তাহলে তুমি কি করবা যে 1 2 3 4 এইটার সাথে আবার 1 2 3 4 কে গুণ দাও, তাহলে কত আসছে? এটার সাথে এটা যদি গুণ দিই তাহলে আসবে কত 1 প্লাস হচ্ছে 3 2 6, দেন 2 প্লাস 4 2 8, তারপরে 3 প্লাস হচ্ছে কত 3 4 12, তারপর 3 2 6 প্লাস 4 4 কত 16। তাহলে আস্তে আস্তে তোমার 7 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে কত 6 আর 6 12, অর্থাৎ 22। এটা তোমার অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ যদি তোমাকে এই স্কয়ার নির্ণয় করতে বলে তাহলে ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ দিব।
এবার তোমাকে বলেছি a কিউব নির্ণয় করতে, তাহলে a কিউব নির্ণয় করতে গেলে আমাকে কি করা লাগবে, আমি তো অলরেডি a স্কয়ার বের করে রাখছি। অর্থাৎ a কিউব নির্ণয় করতে গেলে তুমি যে কাজটা করবা, আগে a স্কয়ারটা বের করবা, দেন ওর সাথে a গুণ দিবা। ক্লিয়ার? অর্থাৎ তাহলে a স্কয়ারটা তো আমি মনে করো এখানে বের করে রাখলাম, তার সাথে এবার কি দিবা, গুণ দিবা, তার সাথে হচ্ছে a গুণ দিয়ে দিলে তোমার হচ্ছে a কিউব চলে আসবে। ঠিক আছে? তো এই টাইপের অনেকগুলো হচ্ছে যে ম্যাথ পাবা। আর আরো কিছু কিছু আছে যেগুলো তোমার হচ্ছে আর কি প্রমাণের দিকে দেয়, আমি ওই কয়েকটা একটু দেখাই। সেটা হচ্ছে যে একটা ফাংশন দিয়ে দিল, যে ধরো এরকম একটা যদি আমি ম্যাথ তোমাদের বলি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে অ্যাকচুয়ালি। যে আচ্ছা, ধরো তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা মানে এক্সাম্পল আমি দেখাই, তাহলে এখান থেকে মোটামুটি এটাও খুব মানে ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ধরো এ একটা ম্যাট্রিক্স তোমাকে বলে দিল, ধরো 1 3 2 1 3 2, তারপর 2 0 3 1 -1 1। মনে করো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এ এত ম্যাট্রিক্স এবং একটা ফাংশন দেওয়া আছে, মনে করো f of x। ধরো f of x ফাংশনটা দেওয়া আছে এরকম যে x কিউব মাইনাস 2x এর উপর স্কয়ার প্লাস x মাইনাস 2। ঠিক আছে? তোমাকে a দেওয়া আছে আর একটা ফাংশন দেওয়া আছে, এত হলে তোমাকে বের করতে বলছে f of a এর মানটা কত, এটা তোমাকে মনে করো বের করতে বললো। অর্থাৎ মানে আমি জাস্ট একটা দেখালাম, আমি নিজের মতো করে বানিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা নাই আর কি। তোমরা জাস্ট বুঝতে পারলেই হয়েছে আর কি, যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং একটা ধর এরকম একটা ফাংশন দেওয়া আছে। আমি এটা কেন বললাম, এটা বলার কারণ আছে, একটা জায়গা থেকে অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে? ওই কারণে আমি কথাটা বললাম। তো বলতেছে যে একটা ফাংশন থেকে তোমাকে হচ্ছে কি এই ম্যাট্রিক্সের মানটাও ফাংশনে গিয়ে বসানো লাগবে, তাই তো? এফ অফ এ মানে তো তাই যে এক্স এর জায়গাতে আমি এ বসাই দিব, তাহলে তো খুব ইজি। ধরো এটা এখান থেকে বুঝতেই পারবো যে এফ অফ এ এখানে এক্স এর জায়গাতে এ বসাই দিলে কত পাচ্ছি, তোমার এ কিউব মাইনাস হচ্ছে 2 ইনটু কত, এ এর উপর স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস হচ্ছে কত 2, তাই না? তাহলে তুমি এ কিউব নির্ণয় করতে পারবে, একটু আগে বলে দিলাম, এ স্কয়ারও নির্ণয় করতে পারবো, তার সাথে তখন আবার 2 গুণ দিবা, এটাও কতদিন বলে আসছি। তারপর হচ্ছে যে কি এর সাথে এ যোগ হবে, দেন এই যে মাইনাস 2, বলো দেখি আমরা কি এরকম কখনো শিখে আসছি যে এখানে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, এর সাথে একটা যোগ হলো হচ্ছে যে 5, তাহলে এইটাকে তুমি ক্যালকুলেশন কিভাবে করবা বলো দেখি? যে একটা ম্যাট্রিক্সের সাথে তোমার একটা মানে শুধু একটা ভ্যালু, ঠিক আছে? এটা কোনো ম্যাট্রিক্স না অ্যাকচুয়ালি, একটা ভ্যালু, তাহলে এর সাথে কি এটা কখনো গুণ সম্ভব এভাবে? তুমি 5 কার সাথে গুণ যোগ দিবা, 5 এর সাথে তাহলে 1 যোগ করা লাগবে, 5 এর সাথে তাহলে কি 2 এভাবে হবে? এভাবে তো হবে না, কারণ আমরা পড়ে আসছিলাম 5 যদি গুণ আকারে থাকে তাহলে তোমার হচ্ছে যে প্রত্যেকটার সাথে গুণ আকারে হবে, তাহলে যোগ আকারে বলতে কি ছিল 1 + 5 2 + 7 এরকম, এটা কিন্তু কখনোই না। ঠিক আছে? তো এইটার ভাবার মানে অর্থটা মানে বলার অর্থটা যে এইটাই যে তোমার আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়ে আসছিলাম না? আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আই যেটা ছিল অভেদক ম্যাট্রিক্স, তো অভেদক ম্যাট্রিক্স কি ছিল, যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি অভেদক ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? অর্থাৎ এইখানে কিছু নাই মানে তোমার কিন্তু অভেদক ম্যাট্রিক্স আছে। ঠিক আছে? তাহলে তুমি বলে দিতে পারবা যে 1 2 3 4, আর এখানে যেহেতু আই বলে দাও না আই কত, তাহলে এটা যেহেতু 2/2 অর্ডার, তাহলে যোগ ফল করতে হলে তো 2/2 অর্ডারই হবে, তাহলে 5 ইনটু এটা হবে 1001, তারপরে তো যোগ তো তুমি করতেই পারবা। ঠিক আছে? তাহলে তোমরা যে কাজটা করবা যে এটা যদি বুঝো তাহলে এটা এটা তো খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে কিছু নাই মানে কত আছে, তাহলে আই, তাহলে তুমি আলাদা করে হচ্ছে যে কি এ কিউব নির্ণয় করবা। এ কিউব নির্ণয় করতে গেলে আগে এ স্কয়ার নির্ণয় করা লাগবে, অর্থাৎ এ স্কয়ার নির্ণয় করে দেন ওটার সাথে কত বসাবা, এ বসাবা। তারপর এখানে হচ্ছে যে 2 ইনটু এ স্কয়ার, অর্থাৎ এ স্কয়ারটা করে দেন হচ্ছে যে ওর সাথে 2 গুণ করে দিবা। তারপর এখানে তো এ থাকছে আর 2 হচ্ছে যে আই এর সাথে গুণ করে দিলেই তোমার হয়েছে। তাহলে আই বলতে এখানে কত, আই বলতে তোমার এটা 3/3 অর্ডার ছিল, তাই এটা হয়ে যাবে i3। ঠিক আছে? i3 বলতে আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, i3 বলতে আমরা কি জানতাম, 3/3 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1, তখন এইটা হচ্ছে যে 2 এর সাথে গুণ হয়ে দেন যোগ বিয়োগ হবে। ক্লিয়ার? তাহলে এইটা তোমরা ক্যালকুলেশনটা বাছাই করে নিবা। ঠিক আছে? দেন এখানে যেটা আসবে সেটা তোমার অ্যানসার। তাহলে মোটামুটি গুণফলটা যদি ভালো মতো পারো, গুণ যদি ভালো মতো শিখো, তাহলে তোমার পুরো ম্যাট্রিক্সের অধ্যায় শেষ। ক্লিয়ার? এবারে কিছু কিছু তোমার হচ্ছে যে ম্যাথ দেয়, যে আমরা যেগুলো প্রকারভেদ পড়ে আসছিলাম, প্রকারভেদে ধরো সমঘাতী ছিল, অভেদঘাতী ছিল। ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো আমরা কিন্তু ওখানে বলে আসছিলাম যে আমরা কিন্তু তখন গুণফল শিখে নাই বলে খুব ভালো মতো এক্সাম্পল দেখে আসতে পারি না, কিন্তু এখন যে আমরা মনে করো গুণফলটা শিখে গেছি,
এখন থেকে তুমি এক্সাম্পলটা খুব ভালো মতোই তুমি করে নিতে পারবা, যে হচ্ছে যে কোনটা অভেদঘাতী ম্যাট্রিক্স, কোনটা তোমার সমঘাতী ম্যাট্রিক্স, কোনটা তোমার শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই টাইপের আমি একটা এক্সাম্পল দেখাই আজকের ভিডিওটা শেষ করব। ঠিক আছে, তো দেখো, মনে করো একটা ম্যাথ আমার এরকম বলে দিল যে, আচ্ছা একটা ম্যাথ দেওয়া আছে, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা তোমার 1 -3 -4, 1 -3 -4, তারপরে বলে দিল মনে করো -1 3 4, তারপরে মনে করো বললো 1 -3 -4। আচ্ছা, এটা বলে দিল। এবারে বলতেছে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটাকে আমাকে বলতেছে যে দেখাও যে এ হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে বলো দেখি, আমরা শূন্যঘাতী পড়ে আসছে কি, যে যদি আমি এ এর উপর পাওয়ার করি, এ স্কোয়ার করলেও 0 আসতে পারে, এ কিউব করলেও 0 আসতে পারে, অর্থাৎ এ টু দি পাওয়ার n যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা কি বলতেছিলাম, শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমাকে ফার্স্টে a স্কোয়ার করা লাগবে। তাহলে এটা সলিউশনটা যদি তুমি করো, তাহলে তোমাকে কি করা লাগবে, a স্কোয়ার। a স্কোয়ার মানে a ইনটু কত, a, অর্থাৎ ওইটাকে ওইটা দ্বারা গুণ করো, অর্থাৎ 1 -3 -4 -1 3 4 1 -3 -4, এটার সাথে গুণ হচ্ছে 1 -3 -4 -1 3 4 1 -3 -4। আমি কি করলাম, আগে a স্কোয়ার করলাম, a স্কোয়ার করে দেখি যে 0 হচ্ছে কিনা। যদি 0 হয় তাহলে তো বলেই দিব যে হ্যাঁ এটা তোমার শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখো এটা হচ্ছে কত, 1, প্রথম সারির সাথে প্রথম কলাম, তাহলে 1, তারপর মাইনাস মাইনাসে প্লাস কত 3, তারপর এখানে আসবে কত -4। ঠিক আছে, তারপরে আসবে তোমার হচ্ছে যে প্রথমটার সাথে দ্বিতীয় কলাম, তাহলে এখানে আসছে তোমার -3, তারপরে আসবে তোমার হচ্ছে যে -9, এখানে প্লাস হচ্ছে কত 12, তারপর আসবে তোমার হচ্ছে -4 প্লাস, সরি -4 মাইনাস হচ্ছে 3 4 12, আর প্লাস তোমার কত 4 4 16। ঠিক আছে, তাহলে এইভাবে করে গুণ করতে থাকো। এটা দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, তাহলে হচ্ছে -1 -3 প্লাস 4, তারপর তোমার হচ্ছে 3 প্লাস হচ্ছে 9 মাইনাস হচ্ছে 12, তারপরে 4 প্লাস 3 4 12, আর মাইনাস হচ্ছে কত 4 4 16। ওকে, এরপরে হচ্ছে 1 প্লাস 3 মাইনাস 4, তারপরে -3 -9, আর প্লাস হচ্ছে 12, তারপরে আসছে হচ্ছে -4, দেন 3 4 12 -12, আর প্লাস হচ্ছে 4 4 16। তাহলে দেখো দেখি এই ম্যাট্রিক্সটা কি আসতেছে, 4 4 কাটাকাটি, 12 12 কাটাকাটি, 16 16 কাটাকাটি, তাহলে সবগুলাই দেখতে পাচ্ছি আমরা অটোমেটিক যে 0 0 0 0, এটা কাটাকাটি হচ্ছে, এটাও 0, ওটাও 0, এখানে 4 4 কাটাকাটি, 12 12 কাটাকাটি, 16 16 কাটাকাটি। দেখো তাহলে এটা কি তোমার জিরো ম্যাট্রিক্স চলে আসছে না, মানে তাহলে কি আমরা কি বলে আসছিলাম যে যদি a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, বা a এর উপর কিউব হলেও হতে পারতো আর কি, ওটাকে 3 ঘাতের শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতাম আর কি। ঠিক আছে, যে a স্কোয়ার ইজ ইকুয়াল টু যেহেতু 0 চলে আসলো, তাহলে তুমি বলবা যে অতএব a একটি 2 ঘাতের, যেহেতু 2 নম্বরে গিয়ে হলো 2 ঘাতের বা 2 সূচকের 2 পাওয়ারের, যেটাই বলো আর কি, শূন্যঘাতী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স শর্ট। ঠিক আছে, তাহলে অর্থাৎ তুমি যখন হচ্ছে এরকম ভাবে তোমার পরীক্ষাতে বলে দিবা, অর্থাৎ প্রকারভেদগুলো যদি তোমার ভালো মতো জানা থাকে, ঠিক আছে, তাহলে প্রকারভেদগুলো ভালো মতো জানা থাকলে তোমার এই যেটা চাইবে আর কি, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওটাকে গুণ করে গুণফলটা ভালো মতো, এগুলো কিন্তু খুব সেনসিটিভ, এই গুণগুলো খুবই মানে ধৈর্য সহকারে করবা, যে এটা প্রথমটার সাথে এটা প্রথম কলাম, প্রথমটার সাথে দ্বিতীয় কলাম, প্রথমটার সাথে তৃতীয় কলাম, এই যে এভাবে ধরে ধরে করবা, একটা জায়গাতে বাই চান্স মিস্টেক হয়ে গেলে তোমার কিন্তু মাথা কিন্তু এক্সামের মানে এক্সাম হলে তোমার মাথা গরম হয়ে যেতে পারে। ঠিক আছে, আর মাথা গরম হলে পরের কোশ্চেনগুলোতে ইফেক্ট পড়তে পারে। ঠিক আছে, ওই কারণে প্রথমে যদি করতে চাও খুব ঠান্ডা মাথাতে ভালো মতো, একটু টাইম লাগুক কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলোতে টাইম লাগলে ধরো পরের কোনো অঙ্কতে গিয়ে টাইমটা তুমি কনজিউম করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা হলে আমার মনে হয় না আর ম্যাট্রিক্সের কোনো প্রবলেম থাকবে। আর আমি যেহেতু তোমাকে
বাস্তব একটা উদাহরণ দিয়েছি, এই টাইপের সৃজনশীল প্রশ্ন দেয় প্রচুর, ঠিক আছে। তো যদি আমি নেক্সটে কোনো লেকচার দিই আর কি, যে ম্যাট্রিক্স নির্ণয় মিলে একটা সৃজনশীলের বা এমসিকিউর কোনো একটা ভিডিও দিব, ওখানে আমি ভালো মতো আলোচনা করব। তোমরা এইটা মোটামুটি ভালো মতো তুলে রাখবা, আর ম্যাট্রিক্সের যতগুলো অঙ্ক আছে বইয়ের সবগুলো অঙ্ক আশা করা যায় তোমরা এবার পেরে যাবা, ঠিক আছে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত।